জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। তাহলে আমার করে থাকা এই ভিডিওটি বা সব ভিডিওগুলো দেখার মধ্যে বড়দিগকে আমার আমার মহাকর্মকটি সম প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি বলতে চাইছি যে আমার ভিডিওগুলো বড় ছোট সবার দেখার জন্যই আমি আমার এই বইয়ের মধ্যে এমন কোনো খারাপ জিনিস লেখিনি যে বড়দের সাথে ছোটরা আমার ভিডিওগুলো বা আমার লেখালেখি বইগুলো পড়তে পারবেন না বলে। তবু আমি এই কথা ছোটদিগকে বলবো যে তোমাদের মানে শিক্ষা জগতে যেসব বইগুলো পড়ার পর তোমাদের ভবিষ্যৎ জীবন ধন্য হয়ে উঠবে, একমাত্র তোমরা সেই ভিডিওগুলোই দেখবে বা সেই বইগুলোই পড়বে। আর আমার এই 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 ধরনের শিক্ষার বইগুলো পড়ার পর যদি তোমাদের কোনো জ্ঞান অর্জন হয় তাহলে অবশ্যই পড়বে, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে তোমাদের গুরুজনদের উপর আমি মানে সঁপে দিয়েছি। ওনারা যদি ওনারা যদি তোমাদিগকে ওনাদের মোবাইল খুলে দেখিয়ে দিতে চান তাহলে তোমরা ওই ভিডিওগুলো দেখে তোমরা সব কিছু করে নিতে পারবে, এবং ওনারা যদি মানা করেন তাহলে কিন্তু আমার কোনো জোর নেই। তবু আমি কথা বলবো যে আমার ওই শিক্ষা বিষয়ে ভিডিওগুলো যদি দেখে থাকো তো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই উপকৃত হবে, যার জন্য তোমাদের গুরুজন দিগকে পকেট থেকে টিউশন খরচা লাগবে না। তাছাড়া আমি গুরুজন দিগকে বা আমার বড় দিগকেও বা আমার সমবয়স্ক দিগকেও বলে দিয়েছি যে আপনাদের মধ্যে যিনারা আগে লেখাপড়া শেখার পরও মানে কোনো চাকরি বাকরি না পেয়ে বাড়িতে বসে থেকে আপনাদের মানে কিশোর বয়সে মানে শিক্ষাগুলো আপনাদের জ্ঞান মন্দির থেকে হারিয়ে ফেলেছেন, সেগুলো আমার এইরকম ছোটো মোটো ভিডিওগুলো দেখার পর আপনারাও মানে সেই জ্ঞানগুলো আপনাদের জ্ঞান মন্দির থেকে অবশ্যই খুঁজে পাবেন, এবং তখন আপনারাও আপনাদের ছেলে মেয়েদিগকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই মানে শিক্ষা দান করে তাদেরকে পাঠাগারে পাঠাতে পারবেন। তাহলে আমি আপনাদের নিকট আর বেশি কথা না বলে আমি এই ভিডিওটি আপনাদের জন্য আমারই লেখা স্বপ্নঘেরা রজনী এই বইটি থেকে যে স্বপ্নঘেরা রজনী নিমাইচন্দ্র প্রামাণিক, আমারই নাম নিমাইচন্দ্র প্রামাণিক, এটি আমার ভিডিওর এখানে সার্চ করলে আপনারা আমার ভিডিওগুলো পাবেন। একটি নিমাই স্যার 26 এবং আরেকটি চ্যানেল নিমাই স্যার 2026, দুটি চ্যানেলে আপনারা সার্চ করতে গেলে আমার অনেক ভিডিও পাবেন। আর আমি এবার আমার যে প্রতিদিন আমি এই বইটি থেকে প্রতিটি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে খণ্ড খণ্ড করে আমি ভিডিও করে চলেছি, তবে এটি যদিও নবম খণ্ড তবে কিন্তু এটি পার্ট 10 হবে কোনো কারণবশত, কেননা আমি প্রতিটি অধ্যায় এক একটি করে করতে পারছি না, মানে মাঝে মাঝে কেটে দিতে হচ্ছে, সেই জন্যই আমার টুকরো টুকরো হয়ে অধ্যায়ের সাথে আমার খণ্ডে সামঞ্জস্য রাখতে পারছি না। তাহলে এবার কি বলতে চাইছি এটি না, আমি মানে লেখক আমি কি বলছি বা আমি বক্তা, আমি এখন আপনাদের কি বলছি, বেশ কিছুদিন পর আরেকটি নতুন অধ্যায়ের মধ্যে আজ আবারও তাদের 3 জন বন্ধু বান্ধবীদের কথোপকথন হওয়ার পর আমি আবারও তাদের কথাগুলোকে উদ্ধৃত করে এই বইখানার মধ্যে লিখে রাখবো। এবার সত্যজিৎ বলে ছেলেটি কি বলছে, সুরবালা কই, তারপর থেকে তো তোমার বান্ধবী প্রিয়া দিদির পুরো কাহিনীটি আমাদিগকে শোনালে না, তখন সুরবালা কি বলছে, শোনাবই বা কেমন করে, তারপর থেকে আমি কি তোমাদের সাথে মিলামেশার সুযোগ পেয়েছি। তখন শুভেন্দু কি বলছে, তাহলে আজ বলবে কি, সুরবালা বলছে তা যদি তোমাদের শোনার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলবো, কিন্তু আজও তোমরা আমার মুখ থেকে যেসব কথাগুলো শুনতে পাবে সেগুলোর মধ্যে প্রায় সব কথাগুলোই অতি দুঃখের হবে, মানে অতি করুণ হবে, এই কথায় মানে তার বান্ধবী বলতে চাইছে, তাদের বান্ধবী আর কি, ওই
হবে, মানে করুণ হবে, দুঃখের বা করুণ হবে, তবুও কিন্তু তোমাদের আদেশ মতো শোনাতে বাধ্য হচ্ছে। তারপর আমার বান্ধবী আমাকে বলেছিল তার দিদি নাকি তাকে শুনিয়েছিল, সেই দিনের পর থেকে শুভঙ্কর নামে ছেলেটি আমার সাথে বেশ কিছুদিনের জন্য কোনো প্রকারের কথাবার্তা করলো না। তাই আমার মনটা যেন ধক ধক করতে লাগলো। তবে কিন্তু তার খবর নেওয়ার মতো আমার সাহস হলো না। তারপর আরো বেশ কিছুদিন পর আমার নিকট তার ফোন এলো। তখনই কিন্তু ফোনের ভিতর তার নামখানা দেখে আমার বুকের কাঁপন যেন দ্বিগুণ হয়ে উঠলো। এমনকি ফোনখানা উঠাবার পর্যন্ত আমার তখন ছাতি কেঁপে উঠলো বা ধকধক করে উঠলো। তারপর ফোনখানা উঠাতে সে ফোনের ভিতর থেকে যখনই বলল আমার দ্বারা একটা বিরাট ভুল হয়ে গেছে, তখনই আমি চমকে উঠে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কেননা তখন আমার মনে সন্দেহ উঠলো, তাহলে হয়তো আমাদের ভালোবাসায় ভাইরাল হয়ে যাওয়ার পরিবর্তে এইখানে হয়তো সবকিছু ডিসমিস হয়ে গেল। কিন্তু সেটা ঠিক থেকে আরেকটা দুঃখের সংবাদ শুনে আমি একেবারেই ভেঙে হাজার টুকরো হয়ে পড়লাম। তাছাড়া তার মুখ থেকে আসল কথাটা শোনার পর তার সাথে আমার আর কথা বলার মতো ইচ্ছা লাগলো না। তবু না বলেও থাকতে পারলাম না, না বলে থাকা গেল না। কিন্তু যখন আমি জানতে পারলাম এর মধ্যে তার নিজের দোষ কোনোদিনও হতে পারে না, কেননা ছোটবেলা ছেলে মেয়েদের খেলার সাথী হিসেবে বন্ধু বান্ধবী থাকতে পারে, তাই বলে কি তাদের মধ্যে সবাইকে নিজেদের স্বামী স্ত্রী ভেবে স্বীকার করে নিতে হবে, স্বীকার করে নিয়ে বিয়ে করতে হবে? কিন্তু না, তার এমন কোনো নিয়ম নেই। সেখানে তাদের মধ্যেও সেই ঘটনাটাই ঘটে গেছিল। তবে তাদের বাড়ির গার্জেনদের মধ্যে যদিও এই বিষয়ে মানে কোনো প্রতিশ্রুতি নেওয়া দেওয়া হয়েছিল, কিন্তু সেই সব কথাগুলো ওনাদের ছেলে মেয়েদের কান পর্যন্ত শোনানো হয়নি। অপরদিকে শুভঙ্কর তার সাথী সরস্বতীকে কোনোদিনের জন্য নিজের প্রেমিকার নজরেও দেখতো না। সে কোথাও একটা প্রমাণ ছেড়ে গেছে তার বাল্যকালের সাথী সরস্বতী নিজেই। কেননা সে কোথাও তার সাথী সরস্বতী নিজেই তার গাওয়া একখানা গানের মাধ্যমে সবার নিকট প্রকাশ করে দিয়েছিল যে শুভঙ্কর নাকি তাকে বলেছিল তুমি ভালো না, কেননা আমার সাথে কেন তুমি কথা বলো না? তাহলে বল প্রিয়া, তারপরে কি আমি তার দোষ দিতে পারি? কিন্তু এখানেই আমার কথা শেষ নয়, কারণ শুভঙ্করের হয়তো তার সাথে সরস্বতীর সাথে কিছু কিছু কথা বলার ইচ্ছা থাকতো, কিন্তু তার সাথে সরস্বতী তার লজ্জার কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, শুভঙ্করের সাথে সে তার প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতে চাইতো না। সেই কারণেই হয়তো শুভঙ্কর ভেবে নিয়েছিল আমার ছোটবেলাকার সাথী সরস্বতী হয়তো আমাকে তার নিজের ভালোবাসার মন্দির থেকে ভালোবাসতে চায় না। সেই কারণে হয়তো শুভঙ্করের মনটা তার প্রতি বিগড়ে গেছিল। তারপরও আমার বান্ধবী আমাকে তার দিদির বলে থাকা আরেকটি কথা বলেছিল, প্রেম ভালোবাসার ক্ষেত্রে সব মুহূর্তে বাড়ির সবার সামনে সব কথা তো খুলে বলা যায় না, কিন্তু তুই আমার বোন বলে তোকে আমি নিজের বান্ধবীর মতো, তুই আমার মানে কি বলেছে যে সে বোন বটে, কিন্তু তবুও সে তার বান্ধবীর মতোই, তার মানে কথাবার্তা হচ্ছে দুই বান্ধবীর মতো সব কথা খুলে বলে দিলাম। তারপর আমার মনে যখন পুরোপুরি ভাবে বিশ্বাস জেগে উঠলো তার ছোটবেলাকার খেলার সাথীর বিষয়ে তার নিজের কোনো দোষ নেই বলে, তখন থেকে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো গভীরতম হয়ে উঠল। সেদিন থেকে আমি আমার ভালোবাসার মানুষ শুভঙ্করকে আরো বেশি বিশ্বাস করে তার সাথে আবারও নতুন করে ভালোবাসার বন্ধনে বাঁধা হয়ে পড়লাম। তাই তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার মনের ভালোবাসার ভান্ডার থেকে তাকে শুনিয়ে আমার কণ্ঠ থেকে অস্পষ্টভাবে গুনগুন করে একখানা
একখানা গান গেয়ে শুনিয়েছিলাম, কিন্তু সেই গানের জবাব দিতে গিয়ে সে আমার জন্য একখানা গান গেয়ে শুনিয়েছিল, তোমার যে আমি ভালোবাসি কতখানি তা আমার মন জানে আর জানো তুমি, তবু কেন যে তুমি আমার সাথে ছলনা করো সে কথাটি আমি বুঝিতে না পারি, কিন্তু প্রকৃত ভালোবাসা পাবে তুমি আবারও পরজন্মে আসবো, যেদিন তোমার নিকট ফিরি সেদিন তোমায় বরণ করে আবারও নেব আমি, তখন জানবে সবাই কত যে তোমায় ভালোবাসি। এবার শুভঙ্কর কি বলছে, তোমার মনোবাসনা পূরণে সারা রয়েছি আমি, তার জন্য মোটেই ভাবনা করিবে না তুমি, এ জন্মে অপেক্ষা করে থাকবে তুমি, যার পাড়ায় চাল দিয়ে এসেছো ভাবি। তখন আমি বা শিল্পা কি বলছে, আমি যে কে তা তুমি জানিলে কেমনে, অপরাম্পর বুদ্ধি তোমার জ্ঞান মন্দিরে, আগের জন্মে এসেছিলাম রাজকুমারী বেশে বিপদে পড়ে থাকা রমণীদের দুঃখ বুঝাইবারে, এই জন্মে এসেছি প্রেম গীত বিতরণ করিবারে, ছেলে মেয়েদের অন্তরে প্রেম জাগাইবারে, নারী পুরুষ সবাই মিলে যেদিন হবে দুজনের প্রতি ভাইরাল প্রেমে, সেই দিনে আমি ঘর বসাবো এসে এই বিচিত্রময়ী ধরিত্রী মাতার বুকে। তুমি যে বলেছ যার বেলায় চাল দিয়ে এসেছ, আমি কিন্তু কোনো যুগে আসিনি সংসার করিবারে, বারে বারে আসি আমি কেবল বাৎসরিক পূজার মতো এই ধরিত্রী মাতার বুকে যত জঞ্জাল মিটাইবারে। এভাবে তার প্রতি সব প্রকার পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পরও আমি তখনও পর্যন্ত মানে বাড়িতে বাবা মার নিকট বাবা মার নিকট বা তোর নিকট আমাদের চলে থাকা প্রেম ভালোবাসার কথা প্রকাশ করতে পারলাম না, তবে কিন্তু আমি তোর নিকট আমার প্রেম কাহিনী নিয়ে এই গল্পটি বলতে বলতে এর ভিতর একটি গুরুত্বপূর্ণ কথা ছেড়ে রেখেছি। সেই কথাটি হলো, আমার সাথে শুভঙ্করের প্রেম কাহিনী চলাকালীন তার সেই সাথীটির বাবা মা, যদিও শুভঙ্করের বাবা মাকে তারা দেননি যে আমাদের মেয়েকে তোমাদের ছেলেকে বিয়ে করতে হবে বলে, তবে কিন্তু সেখানে শুভঙ্করের বাবা মা নিজেরাই শুভঙ্করকে দাবি করেছিলেন আমাদের বন্ধু হিসেবে ওই শঙ্কর বাবুর মেয়েকেই আমাদের বাড়িতে বউ সাজিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু তার পিছনেও নাকি কোনো কাহিনী লুকিয়েছিল। তবে সেই কাহিনীটির কথাগুলো তাদের বাবা ও মায়েরা ওনাদের ছেলে মেয়েদের সামনাসামনি প্রকাশ করেননি বা তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। তাহলে এতদিন বেঁচে যাওয়ার পর ওই সব কথাগুলো কে মানতে পারবে? এদিকে যখন শুভঙ্করের মনের সাথে আমার মন বা আমার মনের সাথে তার মন খিচুড়ি কাটার মতো একই সাথে মিশে গেছে, তাই সেও আমাকে বলেছিল তোমার সাথে মিলামেশা করার পর থেকে আমাকে আর কোনো মেয়েদের সাথে মিলামেশা করার ইচ্ছে লাগে না, কেননা এবার থেকে আমি যেদিকে তাকাই সেদিকে কেমন মাত্র তোমার প্রেমে ভাইরাল হয়ে তোমাকেই দেখতে পাই। কিন্তু ওই অবস্থায় শুভঙ্কর যখন সেই মেয়েটিকে নিজের জীবন সাথী করার জন্য মানা করে দিল, তখন সে তার সাথে শুভঙ্করের জন্য একখানা কাগজের টুকরোর মধ্যে অনেক কিছু কথা লিখে দিয়ে তার জীবনখানা মানুষ জন্ম থেকে অন্য জগতে বা বহু দূরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে তার চেষ্টা বৃথা হয়ে গেল। এবার তার বোন প্রিয়া কি বলছে, কিন্তু দিদি তোমাদের কবিতাখানা শোনার পর আমার অন্তরটা যেন কিসের ভয়ে শিহরণের সৃষ্টি হয়ে চলেছে। তখন দিদি শিল্পা কি ভাবছে মনে মনে, তাহলে কি প্রিয়ার মনেও আমার প্রতি সন্দেহ? তবে আমি কি এইসব কথাগুলো তার নিকট বলে ভুল করলাম? মানে তারা ছিল ভগবানের অবতার, আর সেই জন্য এইভাবে কথা মানে কিছু কিছু সংকেতটা দিয়ে যাচ্ছে তার বোনকে বা আমাদেরকে শুনিয়ে। বোন প্রিয়া কি বলছে, দিদি দিদি ও দিদি ইতিমধ্যে তুমি কোথায় হারিয়ে গেছিলে? তখন দিদি বলছে, তখন দিদি মানে আশ্চর্য বলতে চাইছে, কই না তো। বোন প্রিয়া কি বলছে, তাহলে আমার কথা শোনার পর তোমার মুখের বলি বন্ধ হয়ে গেল কেন? তখন দিদি শিক্ষা বলছে, ও এই কথা তো, তার মানে আমি ভাবছিলাম যখন প্রেমিক ও প্রেমিকা একসাথে বসে বা মোবাইলের মাধ্যমে কোনো কথাবার্তা হয়ে থাকে তখন তারা তাদের মনের মধ্যে কোথায় না খুশি হয়ে তাদের মুখ থেকে যে কোনো কথা কাটতে থাকে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়ে চলেছিল। তাই সেই কথাগুলো আমার মনে পড়ে যেতে
আমার মনে অত্যধিক খুশি হয়ে সেই কথাটাই ভাবছিলাম। সেই কথাটাই ভাবছিলাম, এই কথা তার দিদি বলে মানে বলিয়ে দিল। তখন সেই মানে বলিয়ে দিল ভাবছিলাম বলে মানে দিদি মানে একটা মানে সত্য কথা বলে ফেলেছিল। তো সেই সত্য কথাটা বলার পর মানে আজছাড়া মানে অস্পষ্টভাবে বলে দেওয়ার পর তার বোন শিল্পার মনে একটু সন্দেহ হয়েছিল। সেই জন্য তার বোন শিল্পা না, তার বোন প্রিয়ার মনে একটু সন্দেহ হয়েছিল। তখন আবার ওই শিল্পাটাকে উল্টাভাবে বুঝিয়ে মানে মনটা তার স্থির করে দিল। হ্যাঁ, যখন বলছে এই কথা, তো তার মানে আমি ভাবছিলাম যখন প্রেমিক ও প্রেমিকা একসাথে বসে বা মোবাইলের মাধ্যমে কোনো কথাবার্তা হতে থাকে, তখন তারা তাদের মনের মধ্যে কতই না খুশি হয়ে তাদের মুখ থেকে যে কোনো কথা কাটতে থাকে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়ে চলেছিল। তাই সেই কথাগুলো আমার মনে পড়ে যেতে আমি আমার মনে অত্যধিক খুশি হয়ে সেই কথাটাই ভাবছিলাম। এটা আমি দুবারের জন্য পড়িয়ে দিলাম, তাহলে তাতে কোনো ক্ষতি নেই, আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তারপর বোন কি বলছে, তোর বোন কি বলছে, যাও দিদি, এতক্ষণে তুমি আমার দেহে প্রাণ এনে দিলে, নয়তো আমি কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে পড়েছিলাম। তাছাড়া মনে মনে ভেবেছিলাম তাদের মধ্যে এটা আবার কি প্রেম। তখন ছোটবেলা বলে যে তার বান্ধবী বলছে, তারপর আমার বান্ধবী প্রিয়া আমাকে বলেছিল, তার বন্ধুদিকে ওকে শোনাচ্ছে, দিদির সাথে আমার গোপনীয় কথাগুলোর মধ্যে এই পর্যন্ত ছিল, তবুও কিন্তু তাদের প্রেম কাহিনী এইখানেই শেষ হয়নি। তাই আমি দিদির বিষয়ে সব কথাগুলো আমার মায়ের নিকট বললাম। তারপর সেই কথাগুলো আমার মা আমার বাবাকে বলেছিলেন। ওইসব কথাগুলোই তুই যদি শুনতে চাস, তাহলে সেগুলো আমাকে আমার মুখ থেকে তোর কান পর্যন্ত শোনাতে হবে, কেননা ওইসব কথাগুলো তো বাবা মায়ের কাছ থেকে রেকর্ডিং করা সম্ভব হয় না। তারপর আমার বান্ধবী প্রিয়া কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমাকে আরো বলেছিল, আমাদের সমাজের ছেলে মেয়েদের বিয়ে বাড়ির ব্যাপারে মায়েদের কোনো হাত থাকেনি। এ বিষয়ে আমাদের বাবা যা সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক হবে, মেনে নিতে হবে, সেটা ঠিক বলে মেনে নিতে হবে। তাই আমাদের বাবা ও মাকে এই কথাটাই বলেছিলেন, আমি এক শর্তে মেনে নিতে পারি, কিন্তু তাদের আগে থেকে প্রেম ভালোবাসা চলে আসছে বলে আমাদের সমাজে বা আশেপাশের কোনো অঞ্চলে মানুষেরা যেন না জানতে পারে। কেননা একে তো আমি পঞ্চায়েতের মুখিয়া, তার উপর আমাদের সমাজে এটাও লাগু করা হয়েছে, যাদের ছেলেমেয়েরা আগে থেকে প্রেম ভালোবাসা করে বিয়ে করবে তাদেরকে এই গ্রাম ছেড়ে ওই গভীরা নদীর তীরে কুড়ে ঘর বেঁধে বসবাস করতে হবে। এ কথাটা তো তোমারও জানে নেই। তাছাড়া তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত করতে হলে আমি আগে তাদের বাড়ি দেখব এবং তাদের বাড়ির বাবা ও মায়ের পরিচয়পত্র যাচাই করে দেখে নেব। কিন্তু বাবার কানে দিদির প্রেম বিষয়ে সব কথাগুলো স্পষ্ট হয়ে যেতে বাবা তার দায়িত্ব না নিয়ে সোজাসুজি মানা করে দিলেন, এবং তার সঙ্গে তিনি আরো বলে দিলেন, যেসব ছেলেমেয়েরা একের বেশি প্রেমিক প্রেমিকা করতে পারে তারা কোনোদিনও ভালো হতে পারে না, বা তারা সুখে শান্তিতে ঘরও বসাতে পারে না। কেননা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা নেওয়া দেওয়া বিধির বিধানে নিয়তির লেখনে দেওয়া হয়নি। যেহেতু তারা গুরুজনদের অবাধ্য হয়ে তাদের আশীর্বাদ না নিয়েই নিজেদের সুখ নিজেরা গড়ার চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে দুজনের মন সম্পূর্ণ এক হয়ে থাকলে তবেই তাদের জীবনে সুখ এসে ধরা দেবে। ওইসব কথাগুলো ভাবার পর বাবা শেষ নিষ্পত্তি নিলেন, এটা কোনো দিক দিয়ে সম্ভবে পরিণত হতে পারে না, আমি তাদেরকে অনুমতিও দিতে পারবো না। তারপরে কিন্তু দিদি অবাধ্যবশত বাবার কথাটাকে অমান্য করে ওই ছেলেটি ছাড়তে পারলো না। ওই অবস্থায় কথাটা প্রকাশ হয়ে যেতেই অঞ্চলে পঞ্চায়েত কর্তৃক আমাদেরও তাই অবস্থা হলো। ওই সাজার মধ্যে বলা হয়েছিল, তোমাদের সারা পরিবারের জন্য গ্রামের ওই ঘর বাড়ি ছেড়ে দিয়ে গভীরা নদীর তীরে গিয়ে বসবাস করতে হবে, নয়তো জীবন ছাড়া তোমাদের মেয়েকে আমাদের গ্রামের ভিতর প্রবেশ করা নিষেধ করতে হবে।
কিন্তু ওই অবস্থায় দিদি কিছুতেই তার ওই রাস্তার মোড় পরিবর্তন করতে পারলো না। তাই আমাদের বাড়িতে তার জন্য অশান্তি হতে দিদি একদিন ওই ছেলেটির সাথে তাদের বাড়িতে চিরদিনের মতো চলে গেল। কিন্তু দিদি আমাদের বাড়ি ছাড়ার পূর্বে নিজে নিজে আমাদের গ্রামবাসীদের সবার সামনে বলেছিল, আমি নিশ্চয় একদিন না একদিন এই গ্রামে ফিরে আসবোই আসবো, তবে এই জন্মে না পারলেও আমি কয়েক জন্ম তক এই ধরিত্রী মাতার কোলে জন্ম নিয়ে আমাদের রমণী জাতির আশা অবশ্যই আমি পূরণ করব। তারপর শুভঙ্কর নামে ওই জামাইবাবু তাদের বাড়িতে তার বাবা মা নিকট কথা কতখানি আদেশ নিয়েছিল সে কথা আমি জানি না, কিন্তু দিদিকে বিয়ে করে তারা ভালোভাবে জীবন কাটাতে লাগলো। তাছাড়াও আমার বান্ধবী প্রিয়া আমাকে আরো বলেছিল, তারপর থেকে দিদির সাথে বাবা মায়ের মোবাইলে বা কোনো প্রকার ভাবে কথাবার্তা না হলেও দিদির সাথে মাঝে মাঝে আমার কথাবার্তা হয়ে থাকতো, মানে তার বান্ধবী প্রিয়া। তবে এ কথাটা দিদি আমাকে বলে দিয়েছিল, ওইসব কথাগুলো তুই গোপনে রাখিস, কেউ যেন না জানতে পারে আমি তোর সাথে মোবাইলের মাধ্যমে কথা বলি বলে। কিন্তু তারপর থেকে দিদির কি অভিমান হয়েছিল তা জানি না, কেননা ওই দিনগুলোর মধ্যে দিদি কোনোদিনও বাবা মায়ের ভালো মন্দের কথা জিজ্ঞেস করতো না, বা ওনাদের কথা প্রকাশ করতে গেলে দিদি ওই কথাগুলোকে গুরুত্ব না দিয়ে অন্য কথায় পরিবর্তন করে দিত। তবে এই কথাটাও সত্য, তারপর থেকে বাবা মায়ের প্রতি আমারও ধীরে ধীরে ভক্তি কমে যেতে লাগলো। তখন থেকে আমিও ভাবতে লাগলাম আমাদের সমাজে এইরকম দুর্নীতি আমাদের মতো যুবক যুবতীরা কবে পরিবর্তন করতে পারবো, বা কবে ছেলে ও মেয়েরা আমাদের সমাজে সমান অধিকার নিয়ে নিজেদের স্বাধীনতার উপর অবলম্বন করে ঘাড় উঁচু করে বাঁচতে পারবো। তারপর আমি যখন জানতে পারলাম বিয়ের পর থেকে দিদি শ্বশুর বাড়িতে গিয়ে জ্বালাঞ্জলির মধ্যে পড়ে গেছে, তখন ওইসব কথাগুলো আমি দিদির সাথেও আমাদের ফোনের মাধ্যমে আলোচনা করে থাকতাম। দিদি তখন আমাকে বলে থাকতো আমাদের জীবনে যা ঘটা ছিল তা ঘটে গেল, কিন্তু তোদের জীবনে যেন এইসব ঘটনা না ঘটে যায় তার জন্য তোরা ভগবানের নিকট প্রার্থনা করার সাথে সাথে তার বিধান করারও চেষ্টা করে থাকিস। এইভাবে দিদির বাকি জীবন তার শ্বশুর বাড়িতেই কেটে যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমাদের বাড়িতে খবর এলো জামাইবাবু ডিউটিতে বিদেশি ছিল। এদিকে কোনো কারণবশত দিদির শ্বশুর ও শাশুড়ি এবং তার সাথে তার ননদও জামাইবাবুর মামা বাড়িতে চলে গেছিল। ওই দিনটিতে দিদি তার মনের সব কথা জানিয়ে জামাইবাবুর জন্য একখানা কাগজে চিঠি লিখেছিল। সেই চিঠির ভিতর লেখা কথাগুলোকেও দিদি জামাইবাবুর মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। ওই কথাগুলোর মধ্যে দিদি জামাইবাবুকে ওই গভীরা নদীর বড় খাদের মধ্যে দেখা করতেও বলেছিল। কিন্তু ওই দিন জামাইবাবু সেখানে আসার পূর্বে দিদি ওই গভীরা নদীর মূল কাজে নিজের জীবন বিসর্জন করে দিয়েছিল। তবুও কিন্তু আমাদের মধ্যে কারো সেখানে যাওয়ার মতো কোনো অনুমতি ছিল না, যদিও আমার দিদি নদীর ওই মূল খাদেই মৃত্যুবরণ করেছে, তার জন্য কিছু কিছু প্রমাণও ছেড়ে গিয়েছিল। তাই দিদির মৃত্যুর কারণটা পুলিশ কেস হয়ে যাওয়াতে সেখানে ওনারা ছানবিন করার পরও কোনো মৃতদেহকে উদ্ধার করতে পারলেন না। যদিও দিদির মৃত্যুর কারণের জন্য পুলিশ বাবুরা দিদির শ্বশুর শাশুড়ির উপর সন্দেহ করেছিলেন, কিন্তু দিদির মৃত্যুর কারণ সম্বন্ধে অবশেষে কোনো প্রমাণ না পাওয়াতে পুলিশ বাবুদের কর্তৃক ওই কেসের ছানবিন বন্ধ হয়ে গেল। তাছাড়াও মৃত্যুবরণের আগে আমার দিদিও একখানা কাগজে লিখে দিয়েছিলেন আমার মৃত্যুর জন্য যেন আমার শ্বশুর শাশুড়িকে কোনো প্রকার দায়ী করা না হয়, কেননা আমার মৃত্যুর কারণ একমাত্র আমি নিজে। এইভাবে আমার দিদির বিনা কারণে একটা জীবন নষ্ট হয়ে গেল। তবে কিন্তু এইখানেই তাদের কাহিনী সম্পূর্ণ হয়নি। অবশেষে আমার বান্ধবী প্রিয়া তার দিদির মৃত্যুর পরও তার জামাইবাবুর সাথে যেসব আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল সেগুলো তার জামাইবাবুর কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আমার বান্ধবী নিজের মোবাইলে রেকর্ডিং করে রেখেছিল। তাহলে সেগুলো তোমাদেরকে না দেখালে বা রেকর্ডিং করা কথাবার্তাগুলো না শোনালে তাদের কাহিনীটি অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া আমার বান্ধবী প্রিয়ার জামাইবাবুর প্রেম জগতে কলঙ্কের কালি লেগে যেতে পারে, কেননা যেটা আমাদের মনের ভাবনার মধ্যে পড়ছে সেটা কিন্তু প্রকৃতির সত্য নয়। তাহলে
সেগুলো তোমরা শুনো। আচ্ছা, এই যে তাহলে সেগুলো তোমরা শুনো। এইটি আমি যে নবম অধ্যায়ের মধ্যে আমি পড়ছিলাম কিন্তু নবম অধ্যায়টি অনেক বড় বা বিশাল আকারে, সেই জন্য নবম অধ্যায়টি আমি একটি ভিডিওর মধ্যে রাখতে পারবো না, কেননা আমার ভিডিওটি আধা ঘন্টার পরই বন্ধ হয়ে যায়। সেই জন্য আমি সেটিকে আধুরা রেখে আমি আরেকটি ভিডিওর মধ্যে জয়েন করে আপনাদেরকে অবশ্যই আমি শুনিয়ে থাকবো, যা আপনারা জেনে যাবেন। তবে আমি এই ভিডিওটি শেষ করার আগে আমি আবারও সারা ভগবানের নিকট প্রার্থনা জানিয়ে বলবো যে আপনারা মানে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনে থাকুন, এবং আপনাদের ছেলে মেয়েদের দিকেও আপনারা পড়াশোনা জগতে বা শিক্ষা জগতে আগ্রহ রেখে তাদের জীবন মানে সফল করে থাকুন। আর এখানে আমি ভিডিওটি শেষ করছি এবং আরেকটি ভিডিও নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসছি।